আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ন্যাটো জোটের সেনাদের ইউক্রেনে মোতায়েন তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হবে, ইতালির আশঙ্কা। এরপর জানাবো ইয়েমেনের তাইস ও হোদাইদা প্রদেশে আবারও ইঙ্গো মার্কিন বাহিনীর ভয়াবহ বিমান হামলা, শাস্তির হুমকি দিল হুথিরা। এরপর থাকবে সিরিয়ায় অস্ত্রের ডিপোতে হামলা চালিয়েছে ইসরায়েল, জানাচ্ছে পর্যবেক্ষক। এদিকে প্রতিরোধ সংগ্রামীরা আমাদের চোখের মণি, বলছে লেবানন। আরও থাকবে কাতারে শুরু হচ্ছে গাজায় যুদ্ধবিরতির আলোচনা, যোগ দিবে ইসরায়েল। এবং সর্বশেষ জানাবো রুশ প্রেসিডেন্ট নির্বাচনের শেষ দিনে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ন্যাটো জোটের সেনাদের ইউক্রেনে মোতায়েন তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হবে, ইতালির আশঙ্কা। ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনাদেরকে যদি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়, তাদের সর্বাত্মকভাবে বৈশ্বিক সংঘাত শুরু হবে এবং সেই সংঘাত শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। যুদ্ধের একটা পর্যায়ে ইতালি ইউক্রেনের সেনা মোতায়েন করবে এমন সম্ভাবনাকে তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন। গতকাল তিনি এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। ইতালি শেষ পর্যন্ত ন্যাটো জোটের অধীনে ইউক্রেনের সেনা মোতায়েন করবে কিনা এমন প্রশ্নের জবাবে তাজানি এই ধারণাকে সম্পূর্ণভাবে নাকচ করে দেন। ইতালি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মনে করি ইউক্রেনের ন্যাটো জোটে প্রবেশ করা উচিত নয়, এটা ভুল হবে। আমাদের উচিত ইউক্রেন নিজেই নিজেকে রক্ষা করুক, সে ব্যাপারে সহযোগিতা করা। কিন্তু ইউক্রেনে প্রবেশ করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করা তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করবে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো নতুন করে TF2 এবং ফ্রান্স 2 টেলিভিশন চ্যানেলকে যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে তিনি বলেছেন, ইউক্রেনে পশ্চিমা সেনা পাঠানো উচিত। এরপর ইতালি পররাষ্ট্রমন্ত্রী কার্যত ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যের বিরোধিতা করলেন। ইয়েমেনের তাইস ও হুদাইদা প্রদেশে আবারও ইঙ্গো মার্কিন বাহিনীর বিমান হামলা। আমেরিকা এবং ব্রিটিশ বাহিনী আবারও ইয়েমেনের তাইস এবং হুদাইদা প্রদেশে বিমান হামলা চালিয়েছে। লোহিত সাগর এবং ইডেন উপসাগরে ইহুদিবাদী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী যে হামলা চালিয়ে আসছে তা ঠেকানোর নাম করে ইঙ্গো মার্কিন বাহিনী ইয়েমেনের ওপর বেশ কিছুদিন ধরে আগ্রাসন চালাচ্ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল গত 5 মাসের বেশি সময় ধরে ভয়াবহ আগ্রাসন গণহত্যা চালিয়ে আসছে। এর প্রতিবাদে এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনে হুতি যোদ্ধারা ইডেন উপসাগর ও লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা শুরু করে। পরবর্তীতে আমেরিকা এবং ব্রিটিশ সেনারা ইয়েমেনের ওপর হামলা শুরু করলে হুতি যোদ্ধারা মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকা ও ব্রিটেনের জাহাজকে লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করে। ইঙ্গো মার্কিন বাহিনী ইয়েমেনের ওপর নতুন যে হামলা চালিয়েছে তাতে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। এই হামলার বিরুদ্ধে ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের শীর্ষ পর্যায়ের সদস্য মোহাম্মদ আলী আল হুতি কঠোর নিন্দা প্রকাশ করেছেন। তিনি জোরালো ভাষায় বলেছেন, ইঙ্গো মার্কিন বাহিনীকে এজন্য মারাত্মক শাস্তির মুখে পড়তে হবে। সিরিয়ার অস্ত্রের ডিপোতে হামলা চালিয়েছে ইসরায়েল। একটি যুদ্ধ পর্যবেক্ষক দল বলছে, আজ ভোরে ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার একটি অস্ত্রের ডিপো সহ দামেস্ক প্রদেশের কমপক্ষে 2টি স্থানকে টার্গেট করে চালানো হামলায় 1 সৈন্য আহত হয়েছে। রাষ্ট্রীয় মিডিয়া একথা জানিয়েছে। 2011 সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল সিরিয়ার বিভিন্ন প্রধানত লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের পাশাপাশি সিরিয়ার সেনাবাহিনী স্থাপনা সহ ইরান সমর্থিত বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। 2011 সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল সিরিয়ার বিভিন্ন স্থাপনায় শত শত বিমান হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহ মিত্র ফিলিস্তিনি স্বাধীনতাকামী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ 7 অক্টোবর থেকে শুরু হওয়ার পর থেকে হামলা বেড়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্ক প্রদেশের কালামনে হিজবুল্লাহ সিরিয়ার সামরিক বাহিনীর একটি অস্ত্রের ডিপোকে লক্ষ্য করে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একই এলাকায় একটি সেনা ব্যাটালিয়নের কাছাকাছি আরেকটি স্থাপনাকেও টার্গেট করে হামলা চালানো হয়েছে। ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক দল বলছে, স্থাপনা একটিতেও আগুন ধরে গেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা একটি সামরিক সূত্রে বরাত দিয়ে একটি বিবৃতিতে বলেছে, ইসরায়েলি শত্রুরা একটি বিমান হামলা চালিয়েছে। সংস্থাটি বলেছে, হামলায় একজন সৈন্য আহত হয়েছে এবং বস্তুগত ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ক্ষেপণাস্ত্রকে গুলি করে ভূপাতিত করেছে। এই মাসের শুরুর দিকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে বানিয়াসে ইসরায়েলি হামলায় একজন ইরানি বিপ্লবী গার্ড এবং আরও 2 জন নিহত হয়েছে। চলতি সপ্তাহে ইসরায়েলি
সেনাবাহিনী বলেছে তারা গত 5 মাসে লেবানন এবং সিরিয়ার হিজবুল্লাহ প্রায় 4,500 লক্ষ্যবস্তুতে হামলা করেছে। ইসরায়েল খুব কমই ব্যক্তিগত হামলার বিষয়ে মন্তব্য করে, তবে বারবার বলেছে তারা সিরিয়ায় ইরানকে তাদের উপস্থিতি বাড়াতে দিবে না। প্রতিরোধ সংগ্রামীরা আমাদের চোখের মণি। লেবাননি বংশোদ্ভূত ইরানি অনলাইন অ্যাক্টিভিস্ট গানা উপনিবেশবাদের বিরুদ্ধে প্রতিরোধ এবং সংগ্রামীদের নানা পদক্ষেপের প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বা সাবেক টুইটারে প্রকাশিত পোস্টে তিনি লিখেছেন, নোংরা সাম্রাজ্যবাদ পশ্চিমাদের উপনিবেশবাদী নীতি, গুন্ডামি, লুটতরাজ ও যুদ্ধ বিগ্রহকে পুরোপুরি সমর্থন দেয়। অন্যদিকে চরম জুলুম ও বর্বরতার মোকাবেলায় মজলুম মানুষের প্রতিরোধ তথা আত্মরক্ষার অধিকারকে অস্বীকার করে। কাজেই আমাদের হাতে অবশ্যই অস্ত্র থাকতে হবে। যেভাবেই হোক আমাদেরকে অস্ত্র সংরক্ষণ করতে হবে। অস্ত্রধারী প্রতিরোধকামী সংগ্রামীদেরকে আমাদের চোখের মনি হিসেবে গণ্য করতে হবে। অনলাইন অ্যাক্টিভিস্ট কানার বাবা ইরানি আর মা লেবাননি। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বর্তমানে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে। কাতারে শুরু হচ্ছে গাজায় যুদ্ধবিরতির আলোচনা, যোগ দিবে ইসরায়েল। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রস্তাব দিয়েছিল হামাস। এতে ইসরায়েল অসম্মতি জানানোয় স্থবির হয়ে পড়ে আলোচনা। তবে আজ আবারও মধ্যস্থতাকারীদের উদ্যোগে কাতারে নতুন করে আলোচনা শুরু হবে বলে জানা গেছে। আজ মিশরীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এপি এই তথ্য জানিয়েছে। হামাস জানিয়েছে গাজা স্থায়ী যুদ্ধবিরতির শর্ত নেই, এমন কোনো চুক্তিতে তারা রাজি নন। এই দাবিকে অবাস্তব বলে নাকচ করেছে ইসরায়েল। পবিত্র রমজান শুরুর পর এবারই প্রথম ইসরায়েলি কর্মকর্তা ও হামাসের নেতারা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা আশা করেছিলেন রমজানের আগেই 6 সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব চূড়ান্ত হয়ে বাস্তবায়িত হবে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এমন আশ্বাস দেন। তবে পবিত্র এই মাসের প্রথম সপ্তাহে প্রায় শেষ হয়ে এলেও এখনও থামেনি গাজায় ইসরায়েলের সর্বাত্মক হামলা। 2 মিশরীয় কর্মকর্তারা জানান 3 পর্যায়ী প্রস্তাবে পাকাপাকিভাবে যুদ্ধবন্ধের কথা বলা হয়েছে। এই 2 কর্মকর্তার একজন আলোচনায় অংশ নিচ্ছেন এবং অপরজন এই বিষয়টি সম্পর্কে অবগত। এই সংবেদনশীল আলোচনার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন এই 2 কর্মকর্তা। প্রথম পর্যায়ে 6 সপ্তাহ যুদ্ধে বিরতি দেবে দুপক্ষ। এ সময় 35 জন ইসরায়েলি জিম্মি মুক্তি পাবেন, যাদের মধ্যে আছেন অসুস্থ, বয়স্ক মানুষ ও নারীরা। বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দী 350 ফিলিস্তিনি মুক্তি পাবেন। এছাড়া হামাস আরও অন্তত 5 নারী সেনাকে মুক্তি দেবে। তাদের মুক্তির বিনিময়ে দীর্ঘমেয়াদী কারাদণ্ডপ্রাপ্ত 50 জন বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। এ পর্যায়ে অন্যান্য শর্তের মধ্যে আছে ইসরায়েলি সেনাবাহিনীকে গাজার 2টি মূল সড়ক ছেড়ে যেতে হবে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে যেতে দিতে হবে এবং অঞ্চলে ত্রাণ প্রবাহে কোনো বাধা দেওয়া যাবে না। কর্মকর্তারা জানান দ্বিতীয় পর্যায়ে উভয় পক্ষ স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিবে এবং হামাস অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিবে। বিনিময়ে আরও কিছু বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। তৃতীয় শেষ পর্যায়ে হামাসের হাতে থাকা নিহত জিম্মিদের মরদেহ ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। বিনিময়ে ইসরায়েল গাজা অবরুদ্ধ করে রাখার সিদ্ধান্ত প্রত্যাহার ও বাস্তবায়ন করবে এবং শহরটির পুনর্নির্মাণ ও সংস্কারে সহায়তা করবে। জানা গেছে আলোচনা শুরু হতে পারে, তবে পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছেন মিশরীয় কর্মকর্তারা। এটি আগামীকাল হতে পারে। ইসরায়েল প্রধানমন্ত্রী হামাসের প্রস্তাবকে অবাস্তব বলে অভিহিত করলেও কাতারের আলোচনায় যোগ দিতে রাজি নন। তার সরকার স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে বলেছে তাদের প্রাথমিক লক্ষ্য হলো হামাসকে ধ্বংস করা। এবং সর্বশেষ জানাবো, রুশ প্রেসিডেন্ট নির্বাচনের শেষ দিনে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা। আজ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের তৃতীয় ও শেষ দিন। এই দিনকে সামনে রেখে আগের দিন রাতভর ড্রোন হামলা চালানোর পর আজও হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন। আজ এই তথ্য জানিয়েছে এএফপি। কর্তৃপক্ষ জানিয়েছে রাজধানী মস্কো সহ রাশিয়ার 8টি অঞ্চলে আকাশ হামলা প্রতিরোধ ব্যবস্থা মোট 35টি ড্রোন ভূপাতিত করেছে। একটি ড্রোন ভূপাতিত হয়ে গেলে তেল পরিশোধনাগারের ওপর পড়লে সেখানে আগুন ধরে যায়।